অক্সফোর্ডের ভ্যাকসিন বাড়াতে সহায়ক, বিনামূল্যে পাওয়ার আশা বাংলাদেশের। করোনায় আরও 50 জনের মৃত্যু। রিজেন্ট হাসপাতালের ভুল চিকিৎসার বলে স্কুল শিক্ষার্থী জান্নাতুল, এমডি সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। শাহেদের হাসপাতালের সব তথ্য দুদকে জমা। প্রতারণার মামলায় জেকেজি চেয়ারম্যান সাবরিনা কারাগারে, শিগগিরই চার্জশিট। কোভিড পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শাহাবুদ্দিন হাসপাতালের এমডি গ্রেফতার। রাজশাহীতে অগ্রণী ব্যাংক থেকে গ্রাহকের 17 লাখ টাকা চুরি, সংঘবদ্ধ চক্র জড়িত বলছে পুলিশ। রাজধানী থেকে 1 কোটি টাকার জাল নোট জব্দ, আটক 2। এবং সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা যায়নি। মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা 31শে জুলাই। মঙ্গলবার বাংলাদেশ সহ সারা বিশ্বে একসঙ্গে চাঁদ দেখার সম্ভাবনা, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার ভ্যাকসিন নিরাপদ এবং করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। বিশ্বে প্রথম মানবদেহে ভ্যাকসিনের সফল প্রয়োগের পর সোমবার এ ফল প্রকাশ করেন তারা। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, প্রাথমিকভাবে 10 কোটি ডোজ টিকা পাওয়া যাবে বলে নিশ্চিত হয়েছেন তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। বিশ্ববাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মানবদেহে পরীক্ষার প্রথম ধাপ সফল হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখন পর্যন্ত বিশ্বে কোনো ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। তবে অক্সফোর্ডের বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি করোনা ভ্যাকসিন নিরাপদ এবং রোগ প্রতিরোধে বেশ কার্যকর। 1077 জনের উপর চালানো পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। একই সঙ্গে শ্বেতকণিকা তৈরিতেও বেশ কার্যকর, যা করোনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাদের মধ্যে প্রয়োগ করা হয়েছে তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে দেখেছি আমরা। অ্যান্টিবডি এবং টি সেল উৎপাদনও বাড়িয়েছে এই ভ্যাকসিন। আরও গবেষণা এবং প্রয়োগ করতে হবে। এটি সফল হলে তা হবে যুগান্তকারী অর্জন। করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের 10 কোটি ডোজের আগাম প্রাপ্তি যুক্তরাজ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। অক্সফোর্ডের বিজ্ঞানীরা নানা রকম গবেষণা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। এবছরে যদি হাতে পেতাম তাহলে খুব ভালো হতো। আমরা প্রাথমিকভাবে 10 কোটি ডোজ পাবো বলে নিশ্চিত হতে পেরেছি। এদিকে অক্সফোর্ডের ভ্যাকসিনের আরো পরীক্ষার জন্য যুক্তরাজ্যে 10,000 মানুষের দেহে তা প্রয়োগ করবে অক্সফোর্ড। এছাড়া যুক্তরাষ্ট্রে 30,000 ও ব্রাজিলে 2,000 স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিনটি দেওয়া হবে। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য একটি মাইল ফলক বটে। তবে গবেষকরা বলছেন এখনো শতভাগ কার্যকর তা বলা যাচ্ছে না। প্রয়োজন আরো ব্যাপক হারে পরীক্ষামূলক প্রয়োগ এবং গবেষণার। আর পুরো ব্রিটেন সহ বিশ্ববাসী এখন অপেক্ষা করছে এই ভ্যাকসিনের জন্য। শোয়েব কবির, সময় সংবাদ, যুক্তরাজ্য। এদিকে সবার আগে অক্সফোর্ডের টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। ক্যাটাগরি অনুযায়ী বাংলাদেশের বিনামূল্যে টিকা পাওয়ার কথা বলে জানালেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। সোমবার দুপুরে মন্ত্রণালয়ে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে এক অনলাইন বৈঠকে তিনি এ তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ে সমন্বয়ের পাশাপাশি স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে নানা পরামর্শ দেন জাতীয় কমিটির সদস্যরা। করোনাকালীন বিশ্বে হাজারো দুঃসংবাদের মধ্যে এলো সুখবর। মানবদেহে নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম অক্সফোর্ডের টিকা। সোমবার দুপুরে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্য সচিব। দেশের জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে অনলাইন বৈঠকে অক্সফোর্ডের টিকা সবার আগে পাওয়ার ব্যাপারে আশাবাদ জানান তিনি। অক্সফোর্ড যেটা বলছে এইটাতেও আমরা চিন্তা করছি, ওনাদের সাথে যোগাযোগ রাখবো। যেখানেই ভ্যাকসিনটা আগে হবে বাংলাদেশ পিছিয়ে থাকবে না। এমনকি কোনো ক্ষেত্রে আমরা এই পার্শ্ববর্তী দেশ থেকেও আমরা এগিয়ে থাকতে চাচ্ছি। ইংল্যান্ডে বাঙালিদের যে প্রভাব আছে, যে যোগাযোগ আছে, অন্য দেশের এতটা নাই। কাজে আমরা চিন্তা করছি। আর আপনি তো জানেন যে আইসিসি নামে একটি কমিটি আছে, ইন্টার এজেন্সিস কোঅর্ডিনেশন কমিটি নামে একটি কমিটি আছে, যেটা পদাধিকার বলে সচিব, এটার চেয়ারম্যান। আমরা কিন্তু একটু করেসপন্ডিংয়ের চেষ্টা করছি যে ওনাদের সাথে, যাতে করে আমরা পিছিয়ে না থাকি অন্তত যোগাযোগের দিক থেকে।
সচিবের প্রত্যাশা, বার্ষিক মাথাপিছু আয়ের হিসেবে এই টিকা বিনামূল্যে পেতে পারে বাংলাদেশ। $4,000 চেয়ে বেশি পার ক্যাপিটা ইনকাম যাদের, সেই দেশগুলোকে ক্রয় করে আনতে হবে। অক্সফোর্ড বলছে এটা। তো সেই দিক থেকে কিন্তু আমাদের দেশ, আমরা একটা ক্যাটাগরি, আমাদের পার ক্যাপিটা ইনকাম 2000-এর মতো, আমরা কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যেও পড়ি এবং আমরা এর মেম্বারও হয়েছি। দেশে এখনও 3 লাখের বেশি কিট মজুদ আছে জানিয়ে স্বাস্থ্য সচিব হঠাৎ করে দেশে নমুনা পরীক্ষা কমে যাওয়ার কারণ খতিয়ে দেখার তাগিদ দেন। কোনো কিছু নিউজ হইলে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনায় একদিনে মারা গেছেন আরও 50 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2668 জনে। 24 ঘন্টায় 13,362টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2,928 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। করোনা রোগীর জন্য যেখানে সারা পৃথিবীতেই হাসপাতালে শয্যা ও আইসিইউ এর স্বল্পতা রয়েছে, সেখানে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ফাঁকা আছে আইসিইউ ও সাধারণ শয্যা। গোটা দেশে মাত্র 15,000 সাধারণ শয্যার মধ্যে ফাঁকাই আছে 11,500-এরও বেশি। আবার সব মিলে দেশে মাত্র 450-এর মতো আইসিইউ থাকলেও ফাঁকা অর্ধেকেরও বেশি। যদিও গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 50 জন। নতুন করে শনাক্ত প্রায় 3,000-এরও বেশি। গত 24 ঘন্টায় পিসিআর পরীক্ষা হয়েছে 13,362টি, শনাক্ত হয়েছে 2,928 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,668 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। মারা যাওয়াদের মধ্যে পুরুষ 35 ও নারী 15 জন। জীবনযাপনে খামখেয়ালিপনে নারীর তুলনায় পুরুষের বেশি মৃত্যুর কারণ বলে জানানো হয় বুলেটিনে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,104 জন, 78.86% এবং নারী 564 জন, 21.14%। কেমন মানসিক পীড়নের মধ্যে মানুষ পড়েনি আগে, তাই বেঁচে থাকতে হলে স্বাস্থ্যবিধিগুলো মানতে জোর দেওয়া হয়েছে আবারও। সচেতন হন, সতর্ক হন এবং করোনাকে প্রতিরোধ করুন। সঠিকভাবে মাস্ক পরুন। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। কোভিড-19 সংক্রমণ শনাক্তের 135তম দিনে বাংলাদেশ আজও প্রাণ হারালেন আরও অর্ধশত মানুষ। সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা শুরুতেই দেখে নেব বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি। বাংলাদেশে গত 24 ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 13,362 জনের, যাতে কোভিড-19 আক্রান্ত শনাক্ত হয়েছেন 2,928 জন। এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 2,07,453 জন। আর 24 ঘন্টায় আরও 50 জনের মৃত্যুতে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,668 জন। গত 7 দিনের সংক্রমণের পরিস্থিতি সেটি এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। সবচেয়ে কম আক্রান্ত যেদিন শনাক্ত হয়েছিল সেদিন ছিল 19শে জুলাই, 2,459 জন। আর সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত যেদিন হয় সেদিন হলো যে 15 জুলাই, 3,533 জন। সেদিন কিন্তু একই সঙ্গে শনাক্তের হারও বেশি ছিল, 25% বেশি। সাম্প্রতিক সময় আমরা যেটা দেখছি যে নমুনা পরীক্ষার যে হার সেটি কিন্তু পড়তির দিকে। গত 15 দিনের দিকে যদি তাকাই, কেবলমাত্র 2 দিন 15,000-এর বেশি মোট নমুনা পরীক্ষা করা হয়েছিল। গত 24 ঘন্টায় যে 50 জন মারা গিয়েছেন তাদের বয়স ভিত্তিক বিভাজনের দিকে একটু তাকাতে চাই। এককভাবে সবচেয়ে বেশি মারা গিয়েছেন 50 জনের মধ্যে 61 থেকে 70 বছরের মধ্যে 20 জন। একজন শিশু রয়েছেন 21 থেকে 40 বছরের মধ্যে 2 জন। 41 থেকে 50 বছরের মধ্যে রয়েছেন 11 জন। আর 51 থেকে 70 বছর মিলে 29 জন এবং 71 থেকে 100 বছরের মধ্যে 7 জন রয়েছেন। বরাবরের মতো আজকেও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলেছে যে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো এই ছিল আমাদের কাছে সবশেষ। রিজেন্ট হাসপাতালের ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসার বলি হন নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। 2 বছর আগে এই ঘটনায় কিশোরীর বাবার করা মামলায় রিজেন্টের এমডি সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জান্নাতের পরিবারের। মার্জিয়া মুমুর রিপোর্ট। আমার তো ভুল টিকবেন না, গেছে চলে আমার মেয়ে ভুল টিকবেন করছে। 3 ভাই বোনের মধ্যে সবার বড় জান্নাতুল বাবাকে ভরসা দিত দুঃখ গোছানোর। স্বপ্ন ছিল স্থপতি হওয়ার, কিন্তু স্বপ্নবাজ কিশোরীটিকে অকালে প্রাণ হারাতে হয় রিজেন্ট হাসপাতালের ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায়। তারা ভুয়া ডাক্তার হিসাবে তারা নিয়োগ করে রাখে দিচ্ছে রিজেন্ট হাসপাতালে। আমরা তো জানি না যে হয়। আমি বললাম আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে, কয় সারদ দিতে। কি বললো না বলো তা জানি না, সারদ দিতে বললো যে এখানে আইসি নেই। এখন কোথায় চাইতে হবে ঢাকা মেডিকেল। আমি বললো যে আবার শাহবাগে পড়তে, বললো যে না
মোয়াখালী যেতে হবে। হাতের ছোট্ট একটি অপারেশনের জন্য 2017 সালের 14 ফেব্রুয়ারি মিরপুরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সনদবিহীন ডাক্তার ফারুক হোসেনের ভুল চিকিৎসায় মারা যায় জান্নাত। মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে আইসিইউর কথা বলে জান্নাতের লাশ নিয়ে হতভাগ্য বাবাকে ঘোরানো হয় রাজধানীর 3টি হাসপাতালে। বিচারের আশায় পল্লবী থানায় ভুয়া চিকিৎসক এমডি সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন বাবা জয়নাল শেখ, কিন্তু তাকে দেয়া হয় হুমকি। তদন্তে ভুল চিকিৎসায় জান্নাতের মৃত্যুর প্রমাণ পায় পুলিশ। শিক্ষার্থী কিশোরী ছোট একটা অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়, পরবর্তীতে নন রেজিস্টার্ড কিছু বাঙ্গাল লোকদেরকে দিয়ে সেই ভুল চিকিৎসা করতে গিয়ে অপারেশন করতে গিয়ে সেই শিক্ষার্থীর করুণ মৃত্যু ঘটে। আমি যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি অবশ্যই সত্যতা না পেয়ে তো দেয়নি। তার মুক্ত 4 জন আসামি ছিল, 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছি। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে আছে মামলাটি। বিচার প্রক্রিয়া শেষে শিগগিরই দোষীদের বিচার চায় ভুক্তভোগী পরিবার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ জালিয়াতি করে জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করেছেন নিজের নাম বয়স। এর সঙ্গে জড়িত রয়েছে ইসির কর্মকর্তারাও। তদন্তের মাধ্যমে তাদের বের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এদিকে শাহেদের আইডি কার্ড বাতিল করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। প্রতারণা আর জালিয়াতি যেন তার আদ্যপান্ত। নাম ছিল শাহেদ করিম, পরিবর্তন করে হয়ে যান মোহাম্মদ শাহেদ। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বলছে, গত বছরের মে মাসে নিজের নাম এবং বয়স পরিবর্তন করার আবেদন করেন শাহেদ। দলিল হিসাবে জমা দেন জন্মসনদ আর ইংলিশ মিডিয়ামের সার্টিফিকেটের ফটোকপি। শুধু এ দুটি কাগজের উপর ভিত্তি করে নিয়মের বাইরে গিয়ে পরিবর্তন করে দেওয়া হয় শাহেদের আইডি কার্ড। এই জালিয়াতির সঙ্গে নির্বাচন কমিশনের জড়িত কর্মকর্তাদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। শাহেদের ক্ষেত্রে যেটা হয়েছে, নির্বাচন কমিশনের হয়তো আমাদের এটা যদি ফিল্ড লেভেলের কর্মকর্তা কর্মচারীরা কাজটা করা হয়তো তাদের সাথে প্রতারণা করতে পারে। তবে এটা আমাদের নজর আসার সাথে সাথে যথাযথভাবে এটা ইনকোয়ারি চলছে এবং এটার সাথে যদি কোনো কর্মকর্তা কর্মচারী কোনো অন্যায় যোগসাযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ সাপেক্ষে এনআইডি জালিয়াতির জন্য শাহেদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবে ইসি। এরই মধ্যে ব্লক করে দেওয়া হয়েছে শাহেদের পরিচয়পত্র। তার কি অন্যায় করার জন্য এই যে 2 নম্বরই কার্ডটা করলো, যে কোনো কারোর সম্পত্তি আত্মসাৎ অথবা নিজে কারোর সাথে প্রতারণা করা, তাহলে তার বিরুদ্ধে শুধু ওই বন্ধই করা না, তার বিরুদ্ধে তখন ওই কোর্টে মামলা করা হয়। এদিকে শূন্য থাকা 5টি সংসদীয় আসনের কোনোটিতেই এই মুহূর্তে উপনির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানান কমিশন সচিব। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে সোমবার সারাদিনই সরগরম ছিল দুদক প্রাঙ্গণ। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে রিজেন্টের সঙ্গে চুক্তির কপি তলব, N95 মাস্ক দুর্নীতি নিয়ে ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ এবং জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে চিঠি। সবকিছু নিয়েই দিনভর ব্যস্ত ছিল দুদক। সচিব জানান, স্বাস্থ্য খাতের দুর্নীতির অনুসন্ধানে যে কাউকে তলব করা হতে পারে। কয়েক দফা চিঠি পাঠালেও রিজেন্টের বিষয়ে চাওয়া সব তথ্য না পাওয়ায় রোববার স্বাস্থ্য অধিদপ্তরে যান দুদকের অনুসন্ধান দল। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চাওয়া নথিপত্র নিয়ে দুদকে হাজির হন অধিদপ্তরের 2 কর্মকর্তা। অনুমতি ব্যতীত আমি কোনো কথা বলতে পারছি না। ধন্যবাদ। আমরা যেগুলো কাগজপত্র চেয়েছেন আমরা জমা দিয়েছি এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি। এদিকে নিম্নমানের N95 মাস্ক ও সুরক্ষা সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগে ঔষধ প্রশাসনের 6 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুর্নীতি দমন কমিশন। নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে এই জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সিএমএসডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়। নিজের অবস্থায় আমি এর সাথে কোনোভাবেই জড়িত না। স্বাস্থ্য খাতের এসব দুর্নীতির অনুসন্ধানে অগ্রগতির বিষয়ে জানতে চাইলে দুদক সচিব জানান, 3 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন না হলে প্রয়োজনে আরও সময় বাড়ানো হবে। কাগজপত্রের সংশ্লিষ্টতা যাচাই করে তলব করা হবে অন্যদেরও। কর্ম পরিকল্পনা অনুযায়ী তার কাগজপত্র তিনি তলব করে আরো দরকার হলে আরো নেবেন। তার কাছে যদি মনে হয় আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিনি তলব করবেন। এছাড়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সহ 4 প্রতিষ্ঠানের নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 2 দফায় 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে। দ্বিতীয়বারের মতো খারিজ হলো তার জামিন আবেদন। পুলিশ বলছে, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সাবরিনা।
এদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে ডাক্তার সাবরিনার রিমান্ডে প্রতারণার পর্যাপ্ত তথ্য প্রমাণ মেলায় শিগগিরই চার্জশিট দেওয়া যাবে। 5 দিনের রিমান্ড শেষে করোনার রিপোর্ট জালিয়াতির মামলার আসামি জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে বৃষ্টি ভেজা দুপুরে আনা হয় আদালতে। এদিন তাকে বিচারকের মুখোমুখি করা হয়নি, রাখা হয় সিএমএম কোর্টের গারদখানায়। আসামিকে কোর্টে না তুললেও তার পক্ষে সোমবারও জামিন চাওয়া হয়। আদালত তা নাকচ করে দেন, পাঠানো হয় কারাগারে। ইতিপূর্বে যারা গ্রেপ্তার হয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেখানেও এই সাবরিনার অপকর্মের কথা উঠে এসেছে। তদন্তকারী কর্মকর্তা বলেছেন, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আমরা আবার রিমান্ডের প্রার্থনা করব। আসামি পক্ষের আইনজীবীর দাবি, রিমান্ডে তেমন কিছুই পায়নি গোয়েন্দা পুলিশ। রিমান্ডে কোনো তথ্য উপাত্ত কোনো কিছুই পায়নি, তো সেই ক্ষেত্রে অ্যাজ অফ রাইট হিসেবে সে জামিন পেতে পারে। এটা জামিনযোগ্য ধারা, আর জামিনযোগ্য ধারায় জামিন পাওয়া আসামির অধিকার। জিজ্ঞাসাবাদে সাবরিনা ও আরিফ অপরাধ প্রমাণের মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পর্যাপ্ত সংশ্লিষ্টতা পেয়েছি এবং আমরা চার্জশিট দেওয়ার মতো যতটুকু উপাদান আমরা পেয়েছি, আমি মনে করি যে এটা তার অভিযুক্ত সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে। একই মামলায় জেকেজির প্রধান নির্বাহী আরিফুল হককেও জিজ্ঞাসাবাদ শেষে রোববার পাঠানো হয় কারাগারে। এর একদিন পর স্ত্রীকেও পাঠানো হলো। ভুয়া কোভিড রিপোর্ট দেওয়ার অভিযোগে 23 জুন আরিফকে ও 12 জুলাই সাবরিনাকে গ্রেফতার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা শনাক্ত হওয়ার 4.5 মাস পর অনুমোদনহীন হাসপাতালের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামল স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার দুপুরে উত্তরার 3টি হাসপাতালে অভিযান চালানো হয়। তবে অভিযান পরিচালনা করলেও অনুমোদনহীন হাসপাতালগুলোর সঙ্গে জড়িত কোনো মালিক বা পরিচালনাকারী কাউকেই আটক করা যায়নি। এদিকে অননুমোদিত হাসপাতালে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর উত্তরায় আল আশরাফ হাসপাতাল বছরের পর বছর ধরে স্বাস্থ্য সেবার নামে হাসপাতালটি রোগীদের সঙ্গে প্রতারণা করছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে হাসপাতালটিতে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। কর্মকর্তারা জানান, হাসপাতালটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই রোগীদের সেবা দিয়ে আসছিল। মানহীন ফ্রিজে রক্ত রেখে তা আবার অন্যের শরীরে দেয়া কিংবা মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে বিভিন্ন পরীক্ষা করা সহ নানা অনিয়ম ধরা পড়ে অভিযানে। এমনকি কোনো ধরনের আবেদন না করে এবং সুযোগ সুবিধা না দিয়েই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এটার লাইসেন্স নেই, তথাপি তারা এখানে আইসিইউ এবং অন্যান্য যে পেশেন্ট ভর্তি করে এবং ল্যাব পরীক্ষা, তারপর রক্ত পরিসঞ্চালন এগুলো করে আসছিল। অনলাইনে চেক করে দেখি যে তারা এই হসপিটালের নামে আবেদন পর্যন্ত করেনি। একটি ভেন্টিলেটরও নাই, অথচ সেটাকে আইসিইউ হিসেবে ব্যবহার করা হয়। তবে অভিযানের পর খবর পেয়ে হাসপাতালটির মালিক ও পরিচালনার দায়িত্বে থাকা সকলে সটকে পড়েন। তারা চলে গেছে। কেন চলে গেছে? ভয়তে চলে গেছে। একই অনিয়ম ধরা পড়ে উত্তরার লেক ভিউ হাসপাতাল ও শিন জাপান নামের আরও 2টি হাসপাতালে। সেখানেও দেখা যায় কোনো চিকিৎসক বা পরিচালক ছাড়াই ওয়ার্ড বয় ও নার্সদের দিয়ে চলছে সব কার্যক্রম। 2016 সালের পরে তাদের লাইসেন্স আর নবায়ন করা হয় নাই। ওরা সকলের অজ্ঞাত সারে আইসিইউ এনআইসিইউ চালাচ্ছিল। তবে নাকের ডগায় এসব অনিয়ম চললেও কেন এতদিন অভিযান পরিচালনা করা হয়নি তার কোনো সদুত্তর দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 পরীক্ষায় প্রতারণার মামলায় রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে সোমবার রাত 8টার দিকে গুলশান থানায় ফয়সাল সহ 3 জনের বিরুদ্ধে মামলা করে র্যাব। মামলায় রোববার আটক 2 জন ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে আসামি করা হয়। এদিকে র্যাব জানিয়েছে, সব রোগ স্থানান্তর করা হলে সিলগালা করা হবে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় সহ অপারেশন থিয়েটারে 10 বছরের বেশি মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে সার্জারি করার অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 1 বছর আগে। এদিকে মঙ্গলবার বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে জিলহজ মাসের নতুন চাঁদ স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা। চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, বিশ্বের সব মুসলিম দেশে একই দিনে রোজা শুরু বা ঈদ পালন নিয়ে বাংলাদেশে বছরের পর বছর ধরে যে বিতর্ক চলছে, এবার সুযোগ হয়েছে তার অবসান হওয়ার। মাহমুদ রাকিবের রিপোর্ট।
নাসা থেকে তথ্য নিয়ে প্রকাশিত চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট moonsighting.com বলছে চাঁদ 21 জুলাই বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই তা স্পষ্ট দেখা যাবে। moonsighting.com বলছে বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলো চাঁদ দেখবে খালি চোখেই। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ সহ আশপাশের দেশ থেকেও স্পষ্ট চাঁদ দেখা যাবে। সাইটটির তথ্য বিশ্লেষণ করে পরমাণু ও জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন 21 জুলাই বাংলাদেশে যখন 280 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্য অস্ত যাবে, ঠিক একই সময় তার 13 ডিগ্রি উত্তরে অর্থাৎ 293 ডিগ্রি অ্যাঙ্গেলে পশ্চিম আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। অন্যান্য বছর যে চাঁদের অবস্থান থাকে, চাঁদের বয়স থাকে, সেই অনুযায়ী এবার সবচেয়ে বেশি আমাদের পক্ষে যে চাঁদ দেখার পক্ষে আমাদের পূর্ব দিকে মানুষ ইন্দোনেশিয়াও দেখবে, কাজে বাংলাদেশ বা না দেখার কোনো কারণ নেই। তারা বলছেন এর ফলে একই দিন রোজা শুরু ও ঈদ পালন নিয়ে দীর্ঘদিনের বিতণ্ডার অবসান হবে। এখন কেন আমরা সায়েন্সকে ব্যবহার করছি না? সমস্যা হলো এখানে যারা প্রচলিত পদ্ধতিতে একটা চলে আসছে তাদের একটা ব্রেক থ্রু করা। যদি চাঁদ কোথাও উঠে গিয়ে থাকে তার মানে দ্য মুন ইজ আপ দেয়ার, পৃথিবী একটা, চাঁদ একটা। ধর্মসচিব বলছেন মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে কোরবানির তারিখ নির্ধারণ হবে। 21 তারিখে যে আমাদের সভাটি হবে চাঁদ দেখা কমিটির সভা, সেদিন চাঁদ দেখা যাবেই, কিন্তু আগাম কোনো বার্তা আমাদের কাছে নেই। হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদের তথ্যানুযায়ী বিশ্বের 195টির মধ্যে 189টি দেশই এবছর একই তারিখে রোজা শুরু ও ঈদুল ফিতর পালন করেছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে অগ্রণী ব্যাংক থেকে খোয়া গেছে একটি প্রতিষ্ঠানের 17 লাখ টাকা ও স্বাক্ষরকৃত 3 ব্যাংকের চেক। সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা প্রতিষ্ঠানটির। তবে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ পে অর্ডার করতে আসা বেঙ্গল ফার্টিলাইজারের ম্যানেজারের দিকেই। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহী নগরীর সাহেববাজার অগ্রণী ব্যাংকের কর্পোরেট শাখা। সিসি ফুটেজের ক্যামেরার পেছনের দিকে নিচে কালো রঙের টাকার ব্যাগ রেখে লিখছেন বেঙ্গল ফার্টিলাইজারের ম্যানেজার মাহফুজুর রহমান রিপন। তার পেছনে ও পাশে মাস্ক পরা 2 ব্যক্তি বেশ কিছু সময় ধরে অনুসরণ করছেন তাকে। ব্যাংক ফর্ম লেখা হলেই মাহফুজুর রহমান কাউন্টারে আসলে ওত পেতে থাকা চক্রটি ব্যাগ নিয়ে সটকে পড়ে। সংঘবদ্ধ বোধহয় 4 জন, ওনারা ঘোরাফেরা করতে করতে একজন দেখি যে সাইড করে একটু দাঁড়াইলো, আর তৃতীয় জন মানে চান্স নিয়ে শর্ট করে ব্যাগটা নিয়ে সরে পড়ছে। এইটুকু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। পরে ব্যাংক কর্তৃপক্ষ ঘটনা জানলে খবর দেয়া হয় পুলিশকে। এই সময় প্রাথমিক সিসি ফুটেজ দেখে জিজ্ঞাসাবাদের জন্য বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয় বেঙ্গল ফার্টিলাইজারের ম্যানেজার মাহফুজুর রহমান রিপনকে। প্রাথমিক তদন্তে তাকেই সন্দেহের চোখে দেখছেন পুলিশ। তার স্টেটমেন্ট এবং তার অবস্থান ব্যর্থবোধক, এক এক সময় এক এক কথা বলছেন উনি, তাতে উনি ওনার দায় থেকে এড়াতে পারেন না। তদন্ত চলছে, তদন্ত আমরা করি, তারপরে আমরা বলতে পারবো। তবে বিষয়টিকে শুধু চুরি বলছেন প্রতিষ্ঠানটির অন্যান্যরা। আমার কাছে মনে হলো যে একটা চক্র ওকে হয় আগে থেকেই ফলো করুক বা আজকেই ফলো করুক, ফলো করে জিনিসটা একটা সংঘবদ্ধ চক্র এই ঘটনার দায় নিতে রাজি নয় ব্যাংক কর্তৃপক্ষ। টাকা উনি কাউন্টারে জমা দেননি, ওনার কাছেই, গ্রাহকের কাছেই টাকা রয়ে গেছে। এটা কিন্তু ব্যাংকের কাউন্টার থেকে হারায়নি, গ্রাহকের কাছ থেকেই গেছে। চুরি হয়ে যাওয়া ব্যাগে টাকা সহ বেঙ্গল ফার্টিলাইজার প্রতিষ্ঠানের জনতা, উত্তরা ও অগ্রণী ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা 3টি চেকও রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীতে জাল টাকা তৈরির সময় হাতে নাতে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয় 1 কোটি টাকার জাল নোট এবং টাকা তৈরির সরঞ্জাম। একই দিন রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর বড় মগবাজারের এই বাড়িটির নিচতলার একটি কক্ষে জাল টাকা তৈরি করতেন রিফাত এবং মোহাম্মদ পলাশ। ঈদ সামনে রেখে তাদের এই অপতৎপরতা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে র্যাব 2 এর সদস্যরা। জব্দ করা হয় প্রায় 1 কোটি টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম। শুধু তাই নয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভুয়া সার্টিফিকেটও তৈরি করতেন তারা। পরে সেগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করা হতো বলে জানিয়েছে র্যাব। 1.5 বছর ধরে এই কাজের সঙ্গে জড়িত। তারা গত 1 সপ্তাহের মধ্যে মার্কেটে টোটাল 70 লাখ জাল টাকা ছেড়ে দিয়েছে। শুধু জাল টাকা না, তারা বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আবার জাল সার্টিফিকেটও তৈরি করছে। তৈরি করা অবস্থায় আমরা রয়্যাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির কিছু সার্টিফিকেটও জব্দ করেছি, যেগুলো জাল। 1 কোটি টাকার মতো পেয়েছি আনুমানিক। এছাড়াও অন্যান্য র মেটেরিয়ালস যেমন রং, এরপর পেপারস, তারপর 500 এবং 100 লেখার জন্য যে ইকুইপমেন্টগুলো, সেগুলো 3টা প্রিন্টার, একটি ডেস্কটপ কম্পিউটার, একটি লেমিনেটিং মেশিন সহ অন্যান্য সব ইকুইপমেন্টগুলো এখান থেকে আমরা জব্দ করেছি।
একই দিন রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে আরেকটি অপরাধ চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করে সিআইডি, যাদের মূল টার্গেট ছিল অটোরিকশায় থাকা যাত্রী ও চালক। বিষাক্ত মলম লাগিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো টাকাসহ মূল্যবান সামগ্রী। ঈদকে কেন্দ্র করে গরুর হাটে আগত ক্রেতা বিক্রেতাদের তারা এই চোখে মলম লাগায় অথবা কৌশলে তারা ওষুধে পেপসি অথবা পানির বোতলে ওষুধে ঘুমের ওষুধ খাওয়ায় তারা সর্বস্ব নিয়ে চলে যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা সহ আশপাশের এলাকায় প্রাইভেট কার ব্যবহার করে সিএনজি অটোরিকশা থামিয়ে ছিনতাই করত। ঘুমের ওষুধ বা পেপসির বোতলের মধ্যে ঘুমের ওষুধ দেয়, এক পর্যায়ে যাত্রী যখন অজ্ঞান হয়ে যায় তখন তার কাছ থেকে মূল্যবান দ্রব্য নিয়ে চলে যায়। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় সিআইডি। টিম কাজ করছে। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। এই যেন মামা বাড়ির আবদার। এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছাড়ার পর ব্যাংককে বসে হত্যা চেষ্টা মামলার আগাম জামিন চেয়ে চমক সৃষ্টি করেছে 2 আসামি। সবচেয়ে মজার বিষয় হলো তাদের আইনজীবী শুনানি করেছেন লন্ডনে বসে। পলাতক আসামির এমন আবেদনকে বেআইনি উল্লেখ করে সময় নষ্ট করায় 10,000 টাকা জরিমানা করেছেন উচ্চ আদালত। দেশের উচ্চ আদালতে আগাম জামিন যখন বন্ধ, তখন ব্যাংককে বসে পলাতক 2 আসামির আগাম জামিন আবেদন কাণ্ডে দিনভর আলোচনায় দেশের সর্বোচ্চ আদালত। আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসলে এ নিয়ে কানাঘোষা শুরু হয়। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পলাতক কোনো আসামির নজিরবিহীন এমন আবেদনে কি আদেশ হয় তা জানার জন্য অপেক্ষায় থাকেন আইনজীবীরা। সোমবার সকাল 10:30টায় শুরু হয় ভার্চুয়াল জামিন শুনানি। লন্ডনে বসে আসামিদের পক্ষে জামিন চান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আজমানুল হোসেন কিউসি। আসামিরা তখন ব্যাংককে, বিচারপতি ঢাকায়, আসামি ব্যাংককে ও তার আইনজীবী লন্ডন থেকে শুনানি আরেক দফা আলোচনার জন্ম দেয়। দীর্ঘ শুনানি শেষে শিকদার গ্রুপের 2 কর্ণধার রণহক শিকদার ও দীপু হক শিকদারের জামিন আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত। আদালত বলেন, আবেদনটি শুধু বেআইনি নয়, সংবিধান বিরোধীও। কোর্টের সময় নষ্ট করায় 2 আসামিকে করা হয় 10,000 টাকা জরিমানা। আগাম জামিন বন্ধ থাকায় দেশের অনেক আসামি যখন এ সুযোগ থেকে বঞ্চিত, তখন দেশের বাইরে পলাতক 2 আসামির পক্ষে জামিন চাওয়ায় আইনজীবীদের সমালোচনা করেন উচ্চ আদালত। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কেউ। ঋণ দেয়া না দেয়া নিয়ে দ্বন্দ্বে এক্সিম ব্যাংকের এমডি ও ডিএমডিকে অপহরণ করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠে শিকদার গ্রুপের এমডি রণহক শিকদার ও দীপু হক শিকদারের বিরুদ্ধে। এই অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হলে 25শে মে করোনা মহামারীর মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশ ছাড়েন শিকদার পরিবারের এই 2 সদস্য। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দীকে সেনানিবাসের আওতাভুক্ত এলাকায় অবাঞ্ছিত ঘোষণা সামরিক আইনের একটি অংশ বলে মনে করেন সাবেক সেনা কর্মকর্তারা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কাজ করা ব্যক্তির এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় বলেও মত তাদের। রোববার আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর থেকে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনানিবাসে প্রবেশ এবং সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দীকে সেনানিবাসের আওতাভুক্ত এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর চৌধুরী হাসান সারোয়ার্দী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি এনডিসিতে পরিচালিত বিভিন্ন কোর্সের সঙ্গে বিদেশে ভ্রমণকালেও অনেক মেয়েকে নিয়ে চলাফেরা করেন এবং বিভিন্ন মাধ্যমে তার এই অশোভনীয় আচরণ এবং মেলামেশার ছবি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তিনি এলপিআরে থাকাকালীন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সেনা আইন বহির্ভূতভাবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এক মিডিয়া ব্যক্তিত্বকে দ্বিতীয় বিয়ে করেন। মানুষের মাঝে সরকার এবং সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করায় আইএসপিআরের এই বিজ্ঞপ্তি যৌক্তিক বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। উনি এই যে কর্মকাণ্ড এখন করে বেড়াচ্ছেন, যেটি দেশের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর কাজ, রাষ্ট্রের পক্ষ থেকে অনেক উঁচু পদে, অনেক সংবেদনশীল পদে উনি চাকরি করেছেন, তারপর উনি সরকার প্রধান সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলেছেন, এটি তো ভয়ানক রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। 2019 সালের 10 এপ্রিল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারোয়ার্দীকে সেনানিবাসের আওতাভুক্ত এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। যমুনা নদীর প্রবল স্রোতে সিরাজগঞ্জের বেথিলস্পার বাঁধের 70 মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অবহেলা এবং নিম্নমানের কাজ করায় প্রতি বছরই বাঁধে ভাঙন দেখা দেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ চলছে।
রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সোমবার যমুনা নদীর প্রবল স্রোতের তোড়ে হঠাৎ সিরাজগঞ্জের বেতিল স্পার বাঁধে ভাঙন দেখা দেয়। মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যায় বাঁধের 70 মিটার এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে নদী তীরের মানুষের মধ্যে। দ্রুত ঘরবাড়ি ও অন্যান্য মালামাল ছড়িয়ে পাশে বাঁধের ওপর আশ্রয় নেয় এসব এলাকার অসহায় মানুষ। এ বাঁধটি পুরোপুরি রক্ষা করতে না পারলে সরকারি ভেটেরিনারি কলেজ, বেতিল, গোপরেখি, আজুগড়া সহ বেশ কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়বে বলে জানান স্থানীয়রা। এই বেড়িবাঁধটা যদি ভাঙ্গা যায়, আমরা আবার হিংসা চন্ন সরা যাবো, আবার কোথায় যা যে গড়টা তুলমু সে জায়গার মতো সমর্থ আমাদের আর নাই। পরিমাণ ঝুঁকি যে মানে জীবন মরণ সমস্যা। সরকারে জানি উদ্যোগ নেয় যে খুব মজবুতভাবে জানি কাজটা হয়। এলাকাবাসীর অভিযোগ বাঁধটি রক্ষণাবেক্ষণ না করা এবং পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকি না থাকায় এ ভাঙন দেখা দিয়েছে। বাঁধের কাজ ভালো হয় না, এর জন্য প্রতিবারই বাঁধ মেরামত করতে হয়। আমাদের অনেক ঘর বাড়ি তলায় গেছে, এই বাঁধটা যদি ঠিক মতো দিত তাহলে আমাদের এই ক্ষয়ক্ষতিরও হতো না। ঠিকাদাররা কাজ করে, কাজ করে কিছু ওই বালু বোঝাই গেলে কিছু বস্তা ফালায়, বালু বোঝাগের বস্তা ফালায়, একরকম করে ফালা মতো চলে যায়। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। উদ্বোধন করে পারমিশন নিয়ে আমরা জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করছি। আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ যতটুকু মানে পাবলিকের মানে যে ভয়টা আছে সে ভয় যাতে না থাকে, আমরা চেষ্টা করতেছি সেভাবে কাজ করার জন্য। 2000 সালে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে এই স্পার বাঁধটি নির্মাণ করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। টাঙ্গাইলে স্রোতের তোড়ে ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ভেঙে গেছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2 উপজেলার অন্তত অর্ধশত গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা। এলাকাবাসী জানান, সোমবার দুপুরে বাসাইল উপজেলার দাপনজর এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ ব্রিজটি স্রোতের তোড়ে ভেঙে পড়ে। এতে জেলা সদরের সঙ্গে কালিহাতী ও বাসাইল উপজেলার প্রায় অর্ধশত গ্রামের লক্ষাধিক মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে জরুরি প্রয়োজনে 10 কিলোমিটার এলাকা ঘুরে বিকল্প সড়কে যাতায়াত করছেন স্থানীয়রা। এতে চরম দুর্ভোগে পড়েছেন অভিযোগ তাদের। ইতালিতে নতুন করে করোনা সংক্রমণের জন্য প্রবাসী বাংলাদেশিদের দায়ী করছে দেশটির গণমাধ্যম। সংক্রমণ বাড়তে থাকায় রোমের বড় একটি কাঁচা বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। রোম থেকে জুমারা মাহমুদের রিপোর্ট। বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে ইতালিতে ফেরা প্রবাসীরা করোনা আক্রান্ত হয়ে কাজে যোগ দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন যত্রতত্র। এই অবস্থায় রাজধানী রোমে বাংলাদেশি অধ্যুষিত পিয়াৎসা ভিত্তোরিওর সর্ববৃহৎ কাঁচা বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে কাজ করেন বহু প্রবাসী। কাঁচা বাজার বন্ধ হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। ভিক্টোরিয়া কাঁচা বাজার বন্ধ হওয়ার কারণে বাঙালিরা অনেক ক্ষতিগ্রস্ত হবে, বাঙালি কমিউনিটির অনেক সমস্যা হবে। এদিকে রোমের সমুদ্র সৈকত অস্ট্রিয়াতে আরো 6 বাংলাদেশির করোনায় আক্রান্তের খবর দিয়েছে ইতালির স্বাস্থ্য বিভাগ। এ অবস্থায় দেশটির গণমাধ্যমগুলো বাংলাদেশিদের নিয়ে নানা নেতিবাচক সংবাদ প্রচার করছে। এতে ক্ষুব্ধ প্রবাসীরা। বাংলাদেশিদের কারণে আজকে ইতালিতে যে সমস্ত কথাবার্তা হইতেছে বা পেপার পত্রিকা এটার বেশিরভাগই সত্য না। যেমন টাইম বোমার সাথে যেই কথাটা বলছে এটা আদৌ সত্য না। এতে বাংলাদেশের ভাবমূর্তি এবং আমাদের কমিউনিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হইতেছে। ইটালিতে বাংলাদেশের চেয়ে একদিনে 1000-এর প্রায় কাছাকাছি মারা গেছে, আর বাংলাদেশে কয়জন লোক মারা গেছে একদিনে। দেশটির গণমাধ্যমের দাবি, করোনার ভুয়া নেগেটিভ সার্টিফিকেটে ইতালিতে প্রবেশ করা প্রবাসীরাই নতুন করে সংক্রমণ ছড়াচ্ছেন। বিশাল এই কাঁচা বাজারটি বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি যতটুকুই হোক না কেন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তার চেয়ে অনেক বেশি। ইতালীয়দের ধারণা, বাংলাদেশিরাই করোনা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে ইতালিতে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। করোনা মহামারীর সময়ে কনসুলার ও দূতাবাসের সেবা সহজ করা সহ বিভিন্ন দাবিতে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে পর্তুগাল ছাত্রলীগ। সোমবার পর্তুগাল ছাত্রলীগের সাবেক ও বর্তমান কর্মীদের সঙ্গে নিয়ে দূতাবাসে স্মারকলিপি দেওয়া হয়। দূতাবাসের পক্ষে এই স্মারকলিপি গ্রহণ করেন দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজি। করোনাকালীন সংকটে সৃষ্ট বিভিন্ন জটিলতায় দূতাবাসের বিভিন্ন সেবা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ স্মারকলিপি দেয় পর্তুগাল ছাত্রলীগ। এ সময় রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী দূতাবাসের সেবার মান আরও বাড়াতে দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। সংযুক্ত আরব আমিরাতে খেজুর চাষের সঙ্গে কয়েক হাজার বাংলাদেশির জীবিকা জড়িয়ে আছে। তাদের মধ্যে অনেকেই বাগান ইজারা নিয়ে খেজুর চাষ করে থাকেন। এবার
খেজুরের বাম্পার ফলন হওয়ায় ভালো লাভের আশা দেখছেন তারা। দুবাই থেকে শিবলি সাদিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পর খেজুরের জন্য প্রসিদ্ধ অঞ্চল সংযুক্ত আরব আমিরাত। প্রতি বছরের মতো এবারও দেশটিতে খেজুরের বাম্পার ফলন হওয়ায় খেজুর বাগানের ইজারাদাররা এবার বাড়তি লাভের আশা করছেন। এখন গরমের দিন, এই দিনে খেজুরের ফলন হয়। তাপমাত্রা বাড়ার সাথে সাথে খেজুরের রং পরিবর্তন হয়। খেজুর প্রথম স্তরে সবুজ থাকে, এরপর একটু কালচে, পরে পরিপূর্ণ পেকে লাল হয়। খালি মশকুরা খেজুরটা হচ্ছে এমন এক জিনিস, এদের জন্য মনে করেন আমাদের দেশে যেমন আম জামের যেরকম চাহিদা, খেজুরের চাহিদা কিন্তু আরব আমিরাতে অনেক বেশি। আমিরাতে খেজুর সাথের সঙ্গে কয়েক হাজার বাংলাদেশির ভাগ্য জড়িয়ে আছে। এদের মধ্যে কেউ বাগান ইজারা নিয়ে খেজুর চাষ করে থাকেন, আবার কেউ বিভিন্ন দেশে রপ্তানিও স্থানীয় বাজারে বিক্রি করেন। করোনার কারণে তো একটু মার্কেট ডাউন, তারপরেও খেজুর মার্শাল্লাহ অনেক আসতেছে আমাদের মার্কেট। সৌদি আরব থেকে আসে ড্রাইগুলো আমাদের এখানকারগুলো চাহিদা মিটায় বাইরে যাওয়ার কোনো ইয়ে নেই, মানে এখানকার শেষ হয়ে যায়। উৎপাদিত খেজুরের বিশাল একটি অংশ আমিরাত থেকে বাংলাদেশেও রপ্তানি হয়। ফসলের ভালো ফলনে যেমন বাংলাদেশের কৃষকের মুখে হাসি ফোটে, তেমনি এদেশে খেজুরের ভালো ফলনে আরববাসীর ঘরে ঘরে খুশির বন্যা বয়ে আসে। সেখান থেকে প্রবাসী বাংলাদেশিরাও বঞ্চিত হয় না কখনো। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বর্ষায় হাওরের অপরূপ দৃশ্য যেমন দৃষ্টিনন্দন সৌন্দর্য তৈরি করে প্রকৃতিতে, তেমনি এই বর্ষাতেই ভিন্ন মাত্রার দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের মানুষকে। হাওরের সামগ্রিক এই পরিস্থিতি থেকে দিনহীন থেকে স্বয়ং রাষ্ট্রপতি পর্যন্ত বাদ যান না কেউই। কিশোরগঞ্জ থেকে ফিরে সালাউদ্দিন তালুকদার লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। ছলাৎ ছলাৎ ঢেউয়ের শব্দে ইঞ্জিন চালিত নৌকার এলোমেলো দুলুনি। দৃষ্টিসীমায় যতদূর চোখ যায় তার পুরোটাই অবাধ জলরাশির এক অপূর্ব প্রাকৃতিক খেয়াল। বর্ষা ঋতুতে এই রূপ আরও স্পষ্ট হয় অন্যান্য যে কোনো সময়ের চেয়ে। কিশোরগঞ্জ জেলা সদর থেকে মিনিট 20 সড়কপথ পেরিয়ে বালিখোলা ঘাট থেকে হাওর বেষ্টিত উপজেলা মিঠামইন যেতে এমন দৃশ্য সত্যিই চোখ জোড়ানো। হাওরের বুকে ভেসে চলার সময়টায় দূরের গ্রামগুলো ঠেকে এক একটি ছোট দ্বীপের মতো। প্রায় 1.5 ঘন্টা পর নৌকা পৌঁছায় নিভৃত গ্রাম কামালপুরে। পরিবারের এক সদস্যের মৃত্যুর পর অন্তিম যাত্রায় তাকে বিদায়ের আয়োজনে যোগ দিতে 19 জুলাই আকাশপথে মিঠামইনে যান রাষ্ট্রপতি। বর্ষায় অবস্থা এতটাই দুর্গম এই এলাকার যে রীতিমতো কোনো গাড়ি ঘোড়াই চলে না সেখানে। হেলিকপ্টার থেকে নেমে তাই স্বয়ং রাষ্ট্রপতিকে পৈতৃক ভিটে বাড়িতে পৌঁছাতে হয় পুলিশের ভ্যানে। আর সামরিক সচিব সহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেলেন ব্যাটারি চালিত অটোরিকশায়। হাওরের কুল ঘেঁষে গড়ে তোলা কামালপুরের এই বাড়িতে সময় পেলেই ছুটে আসেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আব্দুল হামিদ। নিজ বাসভূমিতে পূর্বপুরুষদের স্মরণ করতে মাঝে মধ্যেই এসে দাঁড়ান বাবা মায়ের কবরস্থানের পাশে। দেশের মধ্যাঞ্চলের এই হাওর বেষ্টিত জনপদে 6 মাস শুষ্ক আর 6 মাস পানি থইথই অবস্থায় জানান দেয় আবহমান বাংলার চিরায়ত দৃশ্যপটের। আধুনিকায়নের এই সময়েও প্রাকৃতিক বৈরিতা সঙ্গী করে বেঁচে থাকে এখানকার মানুষ। আর প্রত্যন্ত এই এলাকায় জন্ম নেয়া যে মানুষটি এখন দেশের সর্বোচ্চ পদে আসীন, তিনিও সংগ্রামের এক মূর্ত দৃষ্টান্ত। দেবাশিস রায়, সময় সংবাদ, মিঠামইন, কিশোরগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক, বিনামূল্যে পাওয়ার আশা বাংলাদেশের। করোনায় আরও 50 জনের মৃত্যু। রিজেন্ট হাসপাতালের ভুল চিকিৎসার বলে স্কুল শিক্ষার্থী জান্নাতুল, এমডি সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। শাহেদের হাসপাতালের সব তথ্য দুদকে জমা। প্রতারণার মামলায় জেকেজি চেয়ারম্যান সাবরিনা কারাগারে শিগগিরই চার্জশিট। কোভিড পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শাহাবুদ্দিন হাসপাতালের এমডি গ্রেফতার। রাজশাহীতে অগ্রণী ব্যাংক থেকে গ্রাহকের 17 লাখ টাকা চুরি, সংঘবদ্ধ চক্র জড়িত বলছে পুলিশ। রাজধানী থেকে 1 কোটি টাকার জাল নোট জব্দ, আটক 2। এবং সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা 31শে জুলাই। মঙ্গলবার বাংলাদেশ সহ সারা বিশ্বে একসঙ্গে চাঁদ দেখার সম্ভাবনা জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।